হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব পার্টিসিপল সম্বন্ধে, কিন্তু পার্টিসিপলের আগে একটু আমাদের প্রিভিয়াস নলেজে যাওয়া যাক। নন ফাইনাইট ভার্ব, ভার্বের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমরা কি দেখেছিলাম? নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়: পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ। এই পার্টিসিপল আর জেরান্ড আর ইনফিনিটিভকে একটু হালকা জেনে নেওয়া যাক, তারপরে আমরা পার্টিসিপলের চ্যাপ্টারে ঢুকে যাব। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। পাস্ট পার্টিসিপলে কি? ভার্বের সাথে ইডি, ডি, টি, ইএন, এন যোগ করব। পারফেক্ট পার্টিসিপলে কি? হ্যাভিং লিখব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। এই যে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, ইডি, ডি যোগ করি, এটা আমরা ভার্বের চ্যাপ্টারে ডিটেলে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে। জেরান্ড কি? জেরান্ডও ভার্বের সাথে আইএনজি। এখানেও মনে হতে পারে ভার্বের সাথে আইএনজি, এখানেও মনে হতে পারে ভার্বের সাথে আইএনজি, কিন্তু দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা। যখন আমরা চ্যাপ্টারে ঢুকে যাব তোমরা বুঝতে পারবে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে প্রথমে বসবে টু, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব। ইনফিনিটিভের সাথে কি বসবে? প্রথমে বসবে টু, তারপরে কি? প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অন্য কোনো ভার্ব বসবে না। তা এই হলো আমাদের সাধারণ কনসেপ্ট পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভের। এবারে আমরা পার্টিসিপলকে ডিটেলে জেনে নেব। তাহলে এখন আমরা জানবো পার্টিসিপল সম্বন্ধে, এবং পার্টিসিপলকে আমরা সম্পূর্ণ ডিটেলে কনসেপ্ট ক্লিয়ার করে নেব। পার্টিসিপল একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইংলিশ গ্রামারে। এটা একটু অ্যাডভান্স রুলস, আমাদেরকে কিন্তু খুব সতর্কভাবে, খুব ক্লিয়ারলি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? আমি চেষ্টা করব যাতে তোমরা খুব ভালোভাবে, একদম সহজে এই কনসেপ্টটাকে বুঝতে পারো। এর আগে তোমরা দেখলে যে পার্টিসিপলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে একটা এমনই একটা ভার্ব যেটাকে আমরা ভার্ব বলবো না, কিন্তু পার্টিসিপল ওয়ার্ডটাকে আমরা ভার্ব থেকেই তৈরি করব। এই পার্টিসিপল ওয়ার্ডটা সেন্টেন্সে ফাংশন করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো, বা বলা চলে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করবে সেন্টেন্সে। আর আমরা অ্যাডজেক্টিভ মানে কি জানি? কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে বোঝায় অ্যাডজেক্টিভের দ্বারা, যেটা আমরা জেনে এসেছি পার্টস অফ স্পিচের চ্যাপ্টারে। এই জন্যেই কিন্তু ইংলিশ গ্রামারটাকে স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত, যাতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এখানে আমরা কি লিঙ্ক করলাম? অ্যাডজেক্টিভের সাথে পার্টিসিপলকে। কেন? এখানে যে পার্টিসিপলটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব সেটা ফাংশন করবে অ্যাডজেক্টিভের মতো, এটা কিন্তু ভার্বের মতো ফাংশন করবে না। যদিও এটাকে ভার্ব ওয়ার্ড থেকেই তৈরি করা হবে, তবুও এটা ফাংশন করবে অ্যাডজেক্টিভের মতো। এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল সম্বন্ধে। প্রেজেন্ট পার্টিসিপল যে আর পাস্ট পার্টিসিপলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো, প্রেজেন্ট পার্টিসিপল মানে যেটা ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল মানে কি? যেটা ভার্বের সাথে ইডি, ডি, টি, এন, ইএন এইসব যোগ করব, যেটা আমরা টেন্সের চ্যাপ্টারে জেনে এসেছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব কখন? এটাই হচ্ছে আমাদের মেন কনফিউশনের জায়গা। প্রেজেন্ট পার্টিসিপল আমরা সেই সব সেন্টেন্সে ব্যবহার করব যেখানে আমাদের একটা সেন্স কি বোঝাবে, সেই কাজটা কন্টিনিউ হচ্ছে যাবে। আর পাস্ট পার্টিসিপলে আমাদের এমন একটা কাজ বোঝাবে সেটা হবে ফিনিশড ওয়ার্ক, মানে সেই কাজটা শেষ হয়ে গেছে, এই রকম আমাদের একটা সেন্স বোঝাবে। অবশ্যই এই ওয়ার্ডটা কোনো একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবেই করবে। তাহলে আমাদের সেন্টেন্সের মাধ্যমে বুঝবো কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা পাস্ট পার্টিসিপল, এবং কেন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, কেন সেটা পাস্ট পার্টিসিপল, সেটাও আমরা বুঝবো। দেখো, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুর চিৎকার করে সে কুকুর কামড়ায় না বললেই চলে। তাহলে এখানে ডগটা আমাদের নাউন, বার্কিংটা আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। কেন? বার্ক ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করেছি। আচ্ছা, বার্কিং ডগ এটা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো কেন? বার্কিং ডগ মানে যে কুকুরটা চিৎকার করছে এই রকম কুকুর আমরা বোঝাচ্ছি, কিন্তু তাহলে কিন্তু অ্যাকশনটা কিন্তু চলছে। বার্কিং ডগ যে কুকুর চিৎকার করছে এই রকম আমরা বোঝাচ্ছি এই সেন্টেন্সের মাধ্যমে, তাই এটা আমাদের হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখা যাক। দ্য উন্ডেড ম্যান ওয়াজ হসপিটালাইজড। ক্ষতবিক্ষত মানুষটাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছিল। এখানে ম্যান
আমাদের কি নাউন, আর এখানে উন্ডেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। কেন পাস্ট পার্টিসিপল? কারণ উন্ড থেকে আমরা এসেছে উন্ডেড। ক্লিয়ার? আর এটা ফাংশন করেছে কার মতো? অ্যাজেক্টিভের মতো। কারণ এই অ্যাজেক্টিভটা বা এই পাস্ট পার্টিসিপলটা এই ম্যানটাকে কোয়ালিফাই করেছে। আর আমরা কি জানি? অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর এখানে ম্যানটা হচ্ছে নাউন। কিন্তু এখানে উন্ডেডটা পাস্ট পার্টিসিপল হলো কেন? উন্ডেড ম্যান, আচ্ছা যে ব্যক্তিটা সুস্থ আছে তাকে আমরা হসপিটালাইজ করব, না যার চোট লেগে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে তাকে আমরা হসপিটালাইজড করব? অবশ্যই যার ক্ষতবিক্ষত হয়ে গেছে তাকেই আমরা হসপিটালাইজড করব। এখানে উন্ডেড ম্যান মানে তার ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাই ওটা পাস্ট পার্টিসিপল। আর আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি বলেছিলাম? যে অ্যাকশানটা হচ্ছে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে একটা ফিনিশড অ্যাকশান, যে অ্যাকশানটা হয়ে গেছে। তাই এখানে বার্কের সাথে যখন আইএনজি যোগ হয় এবং এই নাউন ডগটাকে কোয়ালিফাই করে, এটা হয়ে যায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর উন্ডের সাথে ইডি যোগ করে যখন এটা উন্ডেড হয়, সেটা যখন এই নাউন ম্যানটাকে কোয়ালিফাই করে, যখন এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, সেটা আমাদের হয়ে যায় পাস্ট পার্টিসিপল। একটা জিনিস লক্ষ্য করার, এখানে এই গুড ওয়ার্ডটা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা শুধুমাত্র অ্যাডজেক্টিভই, এটা কোনো ভার্ব থেকে নেওয়া হয়নি, তাই এটাকে কিন্তু আমরা পার্টিসিপল হিসাবে ব্যবহার করতে পারবো না। কিন্তু এই বার্ক ভার্ব থেকে এসেছে বার্কিং, উন্ড ভার্ব থেকে এসেছে উন্ডেড, তাই এটাকে আমরা পার্টিসিপলের সাথে সাথে অ্যাডজেক্টিভের মতোও ব্যবহার করছি, তাই এটাকে অনেক সময় বলা হয় ভার্ব প্লাস পার্টিসিপল। তাই গুডটা শুধু অ্যাডজেক্টিভ, এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাই এটাকে আমরা এরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করি। এইরকমভাবে সেন্টেন্সে আমরা ব্যবহার করার ফলে আমাদেরকে কি সেন্টেন্সে আমরা বৈচিত্র্য আনতে পারি, আমরা বিভিন্ন রকমের সৌন্দর্য আনতে পারি সেন্টেন্সে, আমরা অনেক বড় সেন্টেন্সকে ছোট করতে পারি। কীরকমভাবে? এটা সিম্পল সেন্টেন্স শেখার সময় খুবই কাজে লাগবে। দেখো, দ্য বার্কিং ডগ, যে কুকুরটা চেঁচায়, তাহলে এটাকে যদি আমরা একটু বড় করে লিখি, দ্য ডগ দ্যাট বার্কস, ওই কুকুরটা যে কিনা চেঁচায়, তাহলে এখানে কি? দ্য ম্যান হু ওয়াজ উন্ডেড, সেই মানুষটা যে ক্ষতবিক্ষত হয়ে গেছিল। ক্লিয়ার? তারপরটা দেখো, এ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, যে শিশুটি, দগ্ধ শিশুটি আগুনকে ভয় পায়। তাহলে এটা আমাদের বার্নটা হয়ে গেল কি? পাস্ট পার্টিসিপল, কারণ সে অলরেডি পুড়ে গেছে, তাই সে আগুনকে ভয় পায়। ক্লিয়ার? এ ব্রোকেন গ্লাস ওয়াজ রিপেয়ার্ড, একটা ভাঙা গ্লাসকে মেরামত করা হয়েছিল। তাহলে এই ব্রোকেনটা কি? একটা পাস্ট পার্টিসিপল। কেন পাস্ট পার্টিসিপল? অলরেডি গ্লাস ভেঙে গেছে, তারপরে ওটাকে আমরা রিপেয়ার করেছি, তাহলে এটা ভেঙে গেছে, ফিনিশড অ্যাকশন। ক্লিয়ার? দ্য টায়ার্ড ম্যান কুড নট ওয়ার্ক, ক্লান্ত মানুষটি আর হাঁটতে পারেনি। তাহলে টায়ার্ড ম্যান একটা নাউন, তাহলে টায়ার্ড আমাদের হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি, জানালার সামনে দাঁড়িয়ে আমি সমুদ্রকে দেখতে পাই। সি মানে দেখা, আর সি মানে সমুদ্র। SEE মানে দেখা, SEAC মানে সমুদ্র। তাহলে স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি, জানালার ধারে দাঁড়িয়ে আমি সমুদ্রটাকে দেখতে পাই। তাহলে এখানে পার্টিসিপল কোনটা? এখানে হচ্ছে স্ট্যান্ডিংটা হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। কারণ যখনই আমি সমুদ্রের ধারে দাঁড়াচ্ছি, এটা একটা বোঝা যাচ্ছে যে একটা ওয়ার্ক অফ কন্টিনিউয়েশন, যখনই আমি দাঁড়াচ্ছি তখনই আমি ওটাকে দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। সেন্টেন্সের ব্যবহারটা দেখে রাখো, খুবই কাজে লাগবে তোমাদের সেন্টেন্স লিখতে। আই স হিম ব্রেকিং দ্য গ্লাস, আমি তাকে গ্লাসটা ভাঙতে দেখেছিলাম। তাহলে এখানে ব্রেকিংটা আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো আমরা পাস্ট টেন্সে সেন্টেন্সটা লিখেছি, অ্যাকশন পাস্ট, এই সেন্টেন্স পাস্টে হোক প্রেজেন্টে হোক, যদি আমরা ওই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপলের মতো ব্যবহার করি এবং ওটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, তাহলে ওটা প্রেজেন্টেও একটা কন্টিনিউইং অ্যাকশন, চলতে থাকা অ্যাকশন, পাস্টেও সেটা চলতে থাকা অ্যাকশনই বোঝাবে। যেমন কি আই স হিম ব্রেকিং দ্য ফোন, আমি তাকে ফোনটাকে ভাঙতে দেখেছিলাম। তাহলে এখানে কেন প্রেজেন্ট পার্টিসিপল? কারণ ও যখন ফোনটা ভাঙছিল তখনই কিন্তু আমি দেখেছিলাম।
ভাঙা হয়ে যেতে নয়, যখনই ভাঙছিল তখনই আমরা দেখেছিলাম, তাই এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? ডোন্ট ট্রাই টু গেট ইনটু এ মুভিং ট্রেন, যে ট্রেনটা চলছে সেই ট্রেনে কখনো উঠতে যেও না, কারণ কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে এখানে আমাদের পার্টিসিপল কোনটা? পার্টিসিপল অবশ্যই আমাদের মুভিং। তাহলে এটা আমাদের কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। কারণ যে ট্রেনটা চলছে সেই ট্রেনে উঠতে যেও না, তোমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর কোয়ালিফাই করেছে কাকে? এখানে ট্রেন নাউনটাকে। এখানে ব্রেকিংটা কাকে কোয়ালিফাই করেছে? নাউন ফোনকে। ক্লিয়ার? দ্য কোলাপসড ব্রিজ হ্যাজ টু বি রিপেয়ার্ড সুন, যে ব্রিজটা ভেঙে গেছে সেই ব্রিজটাকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে। তাহলে এখানে আমাদের পার্টিসিপল কোনটা? এখানে আমাদের অবশ্যই পার্টিসিপল কোলাপসড। আর এই কোলাপসটা আমাদের কীরকম পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কারণ ব্রিজটা ভাঙছে এরকম নয়, ব্রিজটা অলরেডি ভেঙে গেছে, তাই এটা একটা ফিনিশড অ্যাকশান, শেষ হয়ে যাওয়া অ্যাকশান। আর এই কোলাপসটা কাকে কোয়ালিফাই করেছে? ব্রিজ নাউনটাকে। ক্লিয়ার? তারপর এটা কি? হিয়ারিং দ্য নয়েজ আই ওক আপ, শব্দটা শুনে আমি উঠে পড়েছিলাম, শব্দটা শুনে আমি উঠে পড়েছিলাম। এখানে তোমাদের এই হিয়ারিংটাকে মনে হতে পারে পাস্ট পার্টিসিপল, কিন্তু না, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আমি কিন্তু এটার মাধ্যমে একটা ঘটনা বোঝাচ্ছি, যে ঘটনাটাকে আমরা শুনছি উঠে পড়ছি, এইরকম ঘটনা বোঝাচ্ছি। এটার মানে এই নয় আমি শুনেছিলাম তারপরে উঠেছিলাম, আমি শুনছি হঠাৎ করে উঠে পড়লাম, তাই এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ব্যবহার কি? হিয়ারিং দ্য নয়েজ আই ওক আপ, শব্দটা শুনে আমি উঠে পড়েছিলাম। মাথায় রাখো। সিইং হিম ফল ফ্রম দ্য ট্রি আই রাশড টুয়ার্ডস হিম, সিইং হিম ফল ফ্রম দ্য ট্রি, তাকে গাছ থেকে পড়তে দেখে আই রাশড টুয়ার্ডস হিম, আমি তার দেখে ছুটে গেছিলাম। তাহলে এখানে আমাদের এই সিইংটাকে মনে হতে পারে পাস্ট পার্টিসিপল, কিন্তু না, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আমরা কি জানি? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটাকে কেন পাস্ট পার্টিসিপল তোমার কনফিউজ হতে পারে? কারণ এটা মনে হতে পারে এটা পাস্টের ঘটনা, কিন্তু না, পাস্টের ঘটনা হলেও এটাকে কিন্তু আমরা একটা কন্টিনিউইং কাজের মধ্যেই সেন্টেন্সটাকে বোঝাচ্ছি। যেমন কি আমি তাকে গাছ থেকে পড়তে দেখছি, কিন্তু এই নয় যে আমি অনেক পরে এসেছিলাম, তার আগেও গাছ থেকে পড়ে গেছিলো, আমি তাকে গাছ থেকে পড়তে দেখছি, সে হঠাৎ করে পড়ে গেল, এরপরেই কিন্তু আমরা তার দেখে ছুটে গেলাম। তার মানে কি আমি পড়ছে, সে আমি দেখছি, তাই এটাকে আমাদের কন্টিনিউইং প্রসেস, এটা আমাদের একটা কন্টিনিউয়েশন প্রসেস। ক্লিয়ার? তাই এই সেইংটাও হয়ে যাচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মধ্যে নিশ্চয়ই আমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, কখন আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল কোনো একটা কাজ যেটা কন্টিনিউ হচ্ছে এই রকম বোঝাবে, আর পাস্ট পার্টিসিপল যেটা একটা ফিনিশড অ্যাকশন, যে কাজটা হয়ে গেছে সেই রকম বোঝাবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা তৈরি করি, যেটা আমরা 100+ ভার্বের চ্যাপ্টারে আলোচনা করেছি। আর পাস্ট পার্টিসিপল কি আমরা ভার্বের সাথে ডি, ইডি, ইএন, টি এইসব যোগ করে তৈরি করি, যেটাও আমরা 100+ ভার্বের চ্যাপ্টারে আলোচনা করে নিয়েছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আমাদের একটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের মতো ব্যবহার হলো, কিন্তু অ্যাডজেক্টিভ পার্টিসিপল নয়, কিন্তু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মানে ওটা পার্টিসিপল। ক্লিয়ার? তারপরে তাহলে কি প্রত্যেকটা পার্টিসিপেলই কিন্তু একটা নাউনকে কোয়ালিফাই করেছে বা প্রোনাউনকে কোয়ালিফাই করেছে। তাহলে এইটা তোমাদের মাথায় রাখতে হবে সেন্টেন্স লেখার সময়। এইবারে তোমরা ভ্যারাইটি অফ সেন্টেন্স লিখতে পারবে এটার মাধ্যমে। এইবারে আমরা কিছু প্রেজেন্ট পার্টিসিপল আর কিছু পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখবো, যাতে তোমাদের কনফিউশন আরও ক্লিয়ার হয়। এক্ষুনি আমরা দেখে নেব। তাহলে এখন আমরা কিছু প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখে নেব। তোমরা জেনে গেছো কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা পাস্ট পার্টিসিপল। চলো দেখা যাক। প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পলগুলো দেখা যাক। এ স্মাইলিং ফেস, একটা হাসি মুখ। স্মাইলিং ফেস, এখানে স্মাইলিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। দ্য রাইজিং সান, উদীয়মান সূর্য, মানে যে সূর্যটা উঠছে, এখানে রাইজিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এ রানিং ট্রেন, একটা চলমান ট্রেন, এখানে রানিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এ ডাইং পারসন, PERSON, এ ডাইং পারসন, PERSON। এ ডাইং পারসন, একটা মৃতপ্রায় ব্যক্তি, মানে যে মারা যাচ্ছে, এখানে ডাইংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। বয়লিং ওয়াটার, ফুটন্ত জল, মানে যে জলটা ফুটছে, বয়লিংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ব্লুমিং ফ্লাওয়ার, তাহলে কি ব্লুমিংটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। দ্য স্লিপিং ক্যাট, যে বিড়ালটা ঘুমোচ্ছে, স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপল। এ ফ্লাইং বার্ড, একটা মানে কি যে পাখিটা উঠছে, ফ্লাইংটা আমাদের
প্রেজেন্ট পার্টিসিপল। এ ড্যান্সিং গার্ল, GIRL, এ ড্যান্সিং গার্ল মানে কি যে মেয়েটা নাচছে, তাহলে এখানে ড্যান্সিংটা প্রেজেন্ট পার্টিসিপল। এ সিঙ্কিং শিপ মানে যে জাহাজটা ডুবে যাচ্ছে, তাহলে সিঙ্কিং আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এ সিঙ্গিং বয় মানে কি যে ছেলেটা গান করছে, তাহলে সিঙ্গিং হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। প্রত্যেকটার মধ্যেই তোমরা দেখলে একটা অ্যাকশন কন্টিনিউয়েশন আছে, যে সে কেউ কিছু করছে। এবারে আমরা দেখব পাস্ট পার্টিসিপল, যেখানে আমরা দেখব ফিনিশড অ্যাকশন, যে অ্যাকশনটা হয়ে গেছে। এ রুইন্ড হাউস, একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ি, তাহলে রুইন্ড আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ বাড়িটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। এ ড্রাউন্ড বয় মানে কি যে ছেলেটা ডুবে গেছে, ড্রাউন্ড মানে কি ডুবে গেছে, এ ড্রাউন্ড বয় মানে যে ছেলেটা ডুবে গেছে। এ বেয়ার ফুটেড ম্যান, যে সেই মানুষটাকে বোঝাচ্ছে যার পায়ে কোনো জুতো নেই, খালি পায়ের মানুষ, তাহলে বেয়ার ফুটেড আমাদের পাস্ট পার্টিসিপল। অ্যান ইনভাইটেড গেস্ট মানে কি যে অতিথিকে ইনভাইট বা আমন্ত্রণ করা হয়ে গেছে, অ্যান ইনভাইটেড গেস্ট, তাহলে ইনভাইটেড হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল। অ্যান আউটস্পোকেন গার্ল, একটা স্পষ্টবাদী মেয়ে, তাহলে যে মেয়ে স্পষ্ট কথা বলে, এখানে আউটস্পোকেন হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল। দ্য ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাস, ব্রোকেনটা হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল, কারণ গ্লাসটা কি অলরেডি ভেঙে গেছে। এ রিটায়ার্ড পারসন, একটা অবসরপ্রাপ্ত ব্যক্তি, রিটায়ার্ড মানে কি যে অবসর নেওয়া হয়ে গেছে ব্যক্তিটা, পাস্ট পার্টিসিপল। এ ব্রোকেন হার্ট, একটা ভাঙা হৃদয়, তাহলে হৃদয়, তাহলে আমরা সবসময় বলি না এটা ব্রোকেন হার্ট, তাহলে হৃদয়টা কি ভেঙে গেছে, তাহলে আমাদের হয়ে গেল পাস্ট পার্টিসিপল। স্পোকেন ইংলিশ মানে যে ইংলিশটা আমরা বলা হয় সেটাকে বলা হয় স্পোকেন ইংলিশ। তাহলে রিটেন স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট মানে যে স্টেটমেন্টটা লেখা হয়ে গেছে, তাহলে রিটেন হয়ে গেল আমাদের পাস্ট পার্টিসিপল। তাহলে তোমরা দেখলে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল আর কিভাবে পাস্ট পার্টিসিপল আমরা তৈরি করতে পারি। এইবার কি দেখো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো নাউনকে কোয়ালিফাই করেছে, কারণ এটা কি আমরা কি বলছি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সেটা একটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে এবং কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। এখানে দেখো প্রত্যেকটা কোনো না কোনো নাউনকে কোয়ালিফাই করেছে, যেমন স্মাইলিং ফেস, স্মাইলিংটা ফেস নাউনকে কোয়ালিফাই করেছে। রাইজিং সান, সান নাউনকে। রানিং ট্রেন, রানিং ট্রেনকে নাউনকে। ডাইং পারসন, ডাইং পারসনকে নাউন। বয়লিং ওয়াটার, বয়লিং ওয়াটার, ওয়াটার নাউন। ব্লুমিং ফ্লাওয়ার, ব্লুমিং কাকে কোয়ালিফাই করেছে, ফ্লাওয়ারকে। এ স্লিপিং ক্যাট, স্লিপিং কাকে কোয়ালিফাই করেছে, ক্যাট নাউনকে। এ ফ্লাইং বার্ড, ফ্লাইং কাকে কোয়ালিফাই করেছে, বার্ড নাউনকে। ড্যান্সিং গার্ল, ড্যান্সিং কাকে কোয়ালিফাই করেছে, গার্ল নাউনকে। এ সিঙ্কিং শিপ, সিঙ্কিং কাকে কোয়ালিফাই করেছে, নাউন শিপকে। এ সিঙ্গিং বয়, সিঙ্গিং কাকে কোয়ালিফাই করেছে, নাউন বয়কে। রুইন্ড হাউস, রুইন্ড কাকে কোয়ালিফাই করেছে, নাউন হাউসকে। ড্রাউন্ড বয়, ড্রাউন্ড কাকে কোয়ালিফাই করেছে, নাউন বয়কে। বেয়ার ফুটেড কাকে কোয়ালিফাই করেছে, নাউন ম্যানকে। ইনভাইটেড কাকে কোয়ালিফাই করেছে, গেস্ট নাউনকে। আউটস্পোকেন কাকে কোয়ালিফাই করেছে, নাউন গার্লকে। ব্রোকেন কাকে কোয়ালিফাই করেছে, নাউন গ্লাসকে। রিটায়ার্ড কাকে কোয়ালিফাই করেছে, নাউন পার্সনকে। ব্রোকেন কাকে কোয়ালিফাই করেছে, নাউন হার্টকে। স্পোকেন কাকে কোয়ালিফাই করেছে, নাউন ইংলিশকে। রিটেন কাকে কোয়ালিফাই করেছে, নাউন স্টেটমেন্টকে। তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে এবং নাউনকে কোয়ালিফাই করছে। এইগুলো শেখার একটাই গুরুত্বপূর্ণ জিনিস, এইটা দিয়ে তোমরা বিভিন্ন রকম ভ্যারাইটি অফ সেন্টেন্স তৈরি করতে পারবে। আমরা টেন্স শিখে এসেছি, ভার্ব শিখে এসেছি, এখন পার্টিসিপেল শিখছি। এখন তোমরা যা ইচ্ছা সেন্টেন্স তৈরি করো, শুধু কনসেপ্টটাকে জেনে রাখো। এরপরে আমরা পার্টিসিপেলের আরও কয়েকটা নিয়ম আছে, সেটা আবার জেনে নেবো এক্ষুনি। এখন আমরা পার্টিসিপেলের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট জেনে নেবো, দেখা যাক। এটা আমরা সচরাচর ভুল করে থাকি। দেখো, স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি, জানলার কাছে দাঁড়িয়ে থাকলে সমুদ্রটা দেখা যেত। এটা একটা সেন্টেন্স। পরেরটা দেখা যাক। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, গেটের কাছে যখন দাঁড়িয়েছিল, এ স্করপিয়ন স্টাং হিম, একটা কাঁকড়া বিছে তাকে হুল ফুটিয়ে দিয়েছিল। তাহলে এখানে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, আর এখানে সাবজেক্ট কি স্করপিয়ন। তাহলে স্করপিয়নই কি গেটের কাছে দাঁড়িয়েছিল, আর স্করপিয়নই কি কামড়ে নিল? কিন্তু তাহলে এখানে দাঁড়িয়ে ছিলটা কি? এখানের ক্ষেত্রে আমাদের মনে হতে পারে সেন্টেন্সটা ঠিক, কিন্তু সেন্টেন্সটা ভুল, কারণ এটাকে আমাদেরকে এইভাবে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম এইরকম লিখলে হবে না। কেন হবে না? কারণ এখানে লিখতে হবে হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, যখন সে গেটের কাছে দাঁড়িয়েছিল, এ স্করপিয়ন স্টাং হিম, একটা স্করপিয়ন তাকে হুল ফুটিয়ে দিয়েছিল। তাহলে এটা কেন হলো না? কারণ এখানের যে সাবজেক্ট
আর এখানের যে সাবজেক্ট সেটার সঙ্গে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। এখানে সাবজেক্টটা আমরা ঠিক করলেও এখানের সেন্স অনুযায়ী এখানে কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা ঠিক আনতে পারছি না, কারণ এই স্ট্যান্ডিং অ্যাট দ্য গেটের আগে আমাদেরকে একটা সাবজেক্ট আনতে হবে, তবেই যে স্করপিয়নটা তাকে কামড়েছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে কি, হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম, যখন সে গেটের কাছে দাঁড়িয়েছিল একটা স্করপিয়ন তাকে কি কামড়ে দিয়েছিল। আর এটা কি, স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো আই কুড সি দ্য সি। এখানে তাহলে এটা পার্টিসিপল কেন হলো? কারণ এখানের যে সাবজেক্ট আই, সেই এখানে সাবজেক্ট হিসাবে আমরা আন্ডারস্টুড করেছি। এখানে সাবজেক্ট হিসাবে ওই আইটাকে আমরা ধরে নিয়েছি যে যেই সেখানে দাঁড়িয়েছিল সেই সিটাকে দেখতে পারতো বা সমুদ্রটাকে দেখতে পারতো। কিন্তু এখানে স্করপিয়ন একজনকে কামড়েছিল, তার মানে কোনো একটা মানুষ তো সেই গেটের কাছে দাঁড়িয়েছিল। ক্লিয়ার? তাহলে সেই মানুষটাকে হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং, যখন সে দাঁড়িয়েছিল। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? এখানের এই সাবজেক্টটা আমরা আন্ডারস্টুড করে নিতে পারছি পার্টিসিপেলের ব্যবহার করে, যে ওখানে সাবজেক্টটা আই, কিন্তু এখানে সাবজেক্টটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না এবং সেন্টেন্সের সেন্স বা সঠিক মিনিংও আমরা তৈরি করতে পারছি না। যেহেতু এখানে আমরা স্করপিয়নটাকে সাবজেক্ট করেছি, তাহলে তো এখানে কোনো একটা মানুষকে দাঁড় করাতেই হবে যে ওই স্করপিয়নটা যখন যাতে মানুষটাকে কামড়াবে। তাহলে কি, হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট এ স্করপিয়ন স্টাং হিম, যখন সে গেটের কাছে দাঁড়িয়েছিল একটা স্করপিয়ন তাকে হুল ফুটিয়েছিল। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার। পরেরটা দেখো, ওপেনিং দ্য ড্রয়ার হি টুক আউট দ্য পেন। ড্রয়ারটা খুলে সে পেনটাকে বের করে নিয়েছিল। তাহলে ওপেনিংটা কি আমাদের পার্টিসিপল। ওপেনিং দ্য ড্রয়ার হি টুক আউট দ্য পেন, তাহলে এখানে এই হিটা এখানে সাবজেক্ট, আর এখানে আমরা আন্ডারস্টুড বা বুঝে নিচ্ছি যে সেই ড্রয়ারটাকে খুলেছিল। তাহলে কি, হি ওপেন্ড দ্য ড্রয়ার অ্যান্ড টুক আউট দ্য পেন, সে ড্রয়ারটা খুলেছিল এবং পেনটা বের করে নিয়েছিল। তাহলে ওপেনিং দ্য ড্রয়ারটা খুলে হি টুক আউট দ্য পেন, সে পেনটাকে বের করে নিয়েছিল। তাহলে এটা আমাদের সেন্টেন্স সঠিক, কারণ এখানের যে সাবজেক্ট, এখানেও সেই সাবজেক্টটাকে আমরা আন্ডারস্টুড বা বুঝতে পারছি যে ওই সাবজেক্টটাকেই বুঝিয়েছে। ইমপ্লাইড সাবজেক্ট বলা হয় এটাকে, যেটা না থেকেও বুঝিয়ে দেয় যে কোনটা সাবজেক্ট। ক্লিয়ার? তারপরটা কি, গোয়িং আপ দ্য হিল এ ফাউন্টেন ওয়াজ সিন। গোয়িং আপ দ্য হিল মানে কি, পাহাড়ে ওঠার সময় এ ফাউন্টেন ওয়াজ সিন, একটা ঝর্ণা দেখা গিয়েছিল। তাহলে এখানে এই ফাউন্টেনটা সাবজেক্ট, তাহলে ফাউন্টেনটা তো আর গোয়িং আপ দ্য হিল হতে পারে না, কারণ কেউ একজন তো নিশ্চয়ই যাচ্ছিল, তাই তো এই ঝর্ণাটাকে দেখতে পেয়েছে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? এটা আমাদের ভুল, কারণ এখানের যে সাবজেক্ট, এখানে সেই সাবজেক্টটাকে আমরা ইমপ্লাইড বা বুঝে নিতে পারছি না সেন্টেন্সের সেন্স অনুযায়ী। কারণ ফাউন্টেনটা বা ঝর্ণাটাকে কাউকে তো একজন দেখতেই হবে যে ওই পাহাড় দিয়ে যাচ্ছে। তাহলে হোয়েন হি ওয়াজ গোয়িং আপ দ্য হিল, যখন সে পাহাড়ের ওপর যাচ্ছিল, এ ফাউন্টেন ওয়াজ সিন, একটা ঝর্ণা দেখা গিয়েছিল। তাহলে এখানেও কিন্তু সাবজেক্ট আমরা ইমপ্লাইড বা ধরে নিতে পারছি না সেন্টেন্সের সেন্স অনুযায়ী। এই রকম সেন্টেন্স তোমরা মনে করতে পারো সঠিক, কিন্তু সঠিক নয়, কারণ এখানে সাবজেক্ট আর এই সাবজেক্টের মধ্যে আমাদের একটা বেসিক ডিফারেন্স তৈরি করতেই হবে। যদি এই সাবজেক্ট আর এখানে সাবজেক্ট ইমপ্লাইড হয়, বা এই সাবজেক্ট আর এখানকার সাবজেক্ট যদি আমাদের এক হয়, তাহলে আমাদের সেন্টেন্স সঠিক। কিন্তু যদি দেখা যায় এখানের যে সাবজেক্ট আছে তার সাথে এদিকের যে সেন্টেন্সটা আছে সেটার কোনো মিল হচ্ছে না, তাহলে বুঝতে হবে আমাদেরকে এখানে একটা নতুন সাবজেক্ট তৈরি করতে হবে, তবেই আমাদের সেন্টেন্সটা কিন্তু সঠিক হবে। ক্লিয়ার? তারপরটা দেখো, এবারে কিছু আমরা গুরুত্বপূর্ণ ফ্রেজ দেখব যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি, সেটাকে পার্টিসিপল ফ্রেজও বলে। কনসিডারিং হিজ এজ হি হ্যাজ ডান এ গ্রেট জব, এইগুলোর সাথে এটাকে গোলাবে না। ক্লিয়ার? ওটা আলাদা কনসেপ্ট, এটা আলাদা কনসেপ্ট। কনসিডারিং হিজ এজ হি হ্যাজ ডান এ গ্রেট জব, বয়সের দিক দিয়ে বিবেচনা করলে সে একটা খুব ভালো কাজ করেছে। আমরা বলি না সে বয়সের তুলনায় ভালো কাজ করেছে, এটার মিনিং হচ্ছে সেই কনসিডারিং হিজ এজ, তার বয়সের
কথা বিবেচনা করলে হি হ্যাজ ডান এ গ্রেট জব, সে একটা খুব ভালো কাজ করেছে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, টার্নিং টু লেফট, তাহলে এখানে কনসিডারিংটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। টার্নিং টু লেফট ইউ উইল সি মি, বাম দিকে ঘুরলে তুমি আমায় দেখতে পাবে। টার্নিং টু লেফট ইউ উইল সি মি, বাম দিকে ঘুরলে তুমি আমায় দেখতে পাবে, তাহলে এখানে টার্নিংটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। ক্লিয়ার? বিলিভিং হোয়াট ইউ সে I will still look into the matter. Believing what you say, I will still look into the matter. Believing what you say, তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করছি। Believing what you say, তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করছি। এখানে এই যে কমাটা ওটা বাট, I will still look into the matter, কিন্তু তবুও আমি ওই ব্যাপারটাকে খতিয়ে দেখব যে তুমি যেটা বলছো সেটা সত্যি কিনা। তাহলে বিলিভিংটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। এইরকম যে কনসিডারিং, টার্নিং, বিলিভিং এইরকম পার্টিসিপল আমরা সেন্টেন্সের প্রথমে বসিয়ে এইরকমভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। এটা জাস্ট আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম। তোমাদেরকে কিন্তু কাজ হবে এরকমভাবে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা, তবেই কিন্তু তোমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল সম্বন্ধে, যেটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি, সেটা আমরা এখন দেখে নেব। এবারে আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কীরকমভাবে ব্যবহার করতে হয় দেখে নাও। হ্যাভিং দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব। হ্যাভিংয়ের পরে থাকবে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব। তারপরে কিভাবে আমরা সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করি বা তৈরি করি দেখো। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কমা হি ওয়েন্ট টু প্লে। তার মানে কি, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করা হয়ে যাওয়ার পর, হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গেছিল। বা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা করে হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গেছিল। ক্লিয়ার সেন্টেন্স? হ্যাভিং গন টু স্কুল হি লার্নড অল দ্য লেসন। হ্যাভিং গন টু স্কুল, স্কুলে গিয়ে হি লার্নড অল দ্য লেসন, সে সমস্ত লেসন শিখে নিয়েছিল। হ্যাভিং বিন টায়ার্ড দে টুক রেস্ট ফর সাম টাইম। হ্যাভিং বিন টায়ার্ড, ক্লান্ত হওয়ার পর দে টুক রেস্ট ফর সাম টাইম, তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। তাহলে কি, আগে ক্লান্ত হয়েছিল, তারপরে বিশ্রাম নিয়েছিল। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি। হ্যাভিংটাকে সেন্টেন্সের প্রথমে বসিয়ে তারপরে সেন্টেন্সের মতো করে আর একটা সেন্টেন্স বসিয়ে আমরা দুটো সেন্টেন্সের সঙ্গে সামঞ্জস্য রেখে এরকমভাবে পারফেক্ট পার্টিসিপলের বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা বুঝে নিলে কীরকমভাবে আমরা করি। এইবারে তোমাদের কাজ হবে বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করা। তাহলে এই মোটামুটি আমাদের পার্টিসিপল ক্লিয়ার। এরপরে আমরা একটা পার্টিসিপলেরই আন্ডারে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। সেটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা তো আমরা এক্ষুনি জানবই, কিন্তু জেনে রাখো এই পার্টিসিপল সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স ট্রান্সফার করব, তখন দেখবে এই পার্টিসিপলের ভূমিকা কত বড় হতে পারে। তাহলে এটা কিন্তু তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে।